ওকে, তাহলে ১ নাম্বার লেকচারে আমরা প্রথম কয়টা সূত্র দেখলাম? প্রথমে ৩টা সূত্র দেখলাম। কি কি সূত্র দেখছি? প্রথমে দেখলাম অপারেটিং সার্কেল, যার সূত্র হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। সিসিসি মানে ক্যাশ কনভার্সন সার্কেল, যার সূত্র হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। অ্যান্ড অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যদি প্রশ্নের দেওয়া না থাকে তাহলে এটা বের করার সূত্র আমরা কি বললাম? ৩৬০ ডিভাইডেড বাই কি বলো দেখি? ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার। তাহলে প্রথম ৩টা সূত্র আমরা ক্লিয়ার সবাই? স্যার। এরপরে ৪ নম্বর সূত্র হচ্ছে মিনিমাম অপারেটিং ক্যাশ। এই মিনিমাম অপারেটিং ক্যাশটা বের করার সূত্র হচ্ছে দ্য ফ্রাম স্পেন্ড ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। দ্য ফ্রাম স্পেন্ডের মান প্রশ্নের সবসময় দেওয়া থাকবে, আর ক্যাশ টার্নওভারের মানটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না। এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এটা বের করার সূত্র কি স্যার? এটা বের করার সূত্র হচ্ছে ৩৬০ ডিভাইডেড বাই সিসিসি। সিসিসি মানে কি? ক্যাশ কনভার্সন সার্কেল। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আমরা প্রথমে কয়টা সূত্র দেখলাম? 5টা সূত্র দেখলাম। তাহলে আমার সাথে সাথে এই সূত্রগুলি একটু রিভিশন দেন। বলেন তো দেখি, উসির সূত্র কি? এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড। গুড। ক্যাশ কনভার্সন সার্কেলের সূত্র আমরা কি বললাম? এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস এভারেজ পেমেন্ট পিরিয়ড। গুড। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে বের করার সূত্র কি? ৩৬০ ভাগ ইনভেন্টরি টার্নওভার। গুড। মিনিমাম অপারেটিং ক্যাশ, এটা বের করার সূত্র আমরা কি বললাম? দ্য ফার্ম স্পেন্ড ভাগ ক্যাশ টার্নওভার। ক্যাশ টার্নওভার। ক্যাশ টার্নওভার যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে বের করার সূত্র কি? ৩৬০ ভাগ ক্যাশ কনভার্সন সাইকেল। ৩৬০ ডিভাইডেড ক্যাশ কনভার্সন সার্কেল। গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের 5টা সূত্র কমপ্লিট। এখন এই 5টা সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করব। প্রথম প্রশ্নটা আমরা পড়ব হচ্ছে ওকে, আমরা শুরুর থেকে একটু দেখি। একটা মিনিট। হ্যালো, সবাইকে আমার কথা শুনতেছ? সবাইকে আমার কথা শুনতেছ? জি স্যার। ওকে, আমরা প্রথম যে সূত্র 3টা বললাম এই সূত্র 3টা দিয়ে আমরা একটা অঙ্ক করি। 7 নম্বর এক্সারসাইজটা, সবাই কি 7 নম্বর এক্সারসাইজটা দেখতেছো? জি স্যার। ওকে, 7 নম্বর প্রশ্নটা বলা আছে যে হ্যারিস অ্যান্ড কোম্পানি হ্যাজ অন ইনভেন্টরি টার্নওভার 12 টাইমস। তাহলে ইনভেন্টরি টার্নওভার যেহেতু দেওয়া আছে তার মানে প্রশ্নে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্রশ্নে দেওয়া নাই। তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি বের করার সূত্রটা আপনাদের কি শিখাইছিলাম? 360 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার কত দিয়ে আছে? 12। 360 12 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি পাবো। ওকে, ক্লিয়ার কথা সবাই? জি স্যার। 2 নম্বরটা বলছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের মান দিয়ে আছে 45। অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডের মান দিয়ে আছে 40। দ্য ফ্রাম স্পেন্ড বলা আছে 1 মিলিয়ন। মানে 1 মিলিয়ন মানে কয় লাখ বলেন তো দেখি? দশ লাখ। 10 লাখ। তাহলে ফ্রাম স্পেন্ডের মান হচ্ছে 10 লাখ টাকা। অ্যাজিউম দ্যাট 1 বছর সমান সমান বলা আছে 360 দিন। 3টা ক্যালকুলেশন। 1 নম্বর ক্যালকুলেশন বলছে দ্য ফ্রাম অপারেটিং সার্কেল। তাহলে অপারেটিং সার্কেল মানে উসি। তাহলে উসির সূত্রটা তোমাদের কি পড়াইছিলাম একটু বলো তো দেখি? এভারেজ এভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি 360 12 দ্বারা ভাগ করে যেটা হবে সেটা। 7 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখতেছি। তো 7 নম্বর প্রশ্নটা 360 12 দ্বারা ভাগ করে মান পাইছি কত? 30। তাহলে আমরা অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি বের করছি 30, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বসে ছিল 45। তাহলে দুইটা যোগ করা হবে 75 ডেজ। 1 নম্বর রিকোয়ারমেন্ট ক্লিয়ার? জি স্যার। 2 নম্বরটা বলছে দ্য ফ্রাম ক্যাশ কনভার্সন সার্কেল। তাহলে ক্যাশ কনভার্সন সার্কেলের সূত্রটা একজন বলো তো দেখি?
average age of inventory plus average collection period minus average payment period. অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, গুড। তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি পাইছি 30, কালেকশন পিরিয়ড হচ্ছে 45, পেমেন্ট পিরিয়ড কত 40। তাহলে এখানে 30 প্লাস 45 মাইনাস 40 সমান সমান 35 ডেজ। রিকোয়ারমেন্ট 2 নাম্বার ক্লিয়ার? জি স্যার, জি স্যার। 3 নাম্বার প্রশ্নটা বলা আছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নেগোশিয়েটেড ফাইন্যান্সিং রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য ফার্ম ক্যাশ কনভার্সন সার্কেল, অর্থাৎ নগদ চক্রটা নগদ চক্রটা সাপোর্ট দেওয়ার জন্য ফার্মে কত টাকা বিনিয়োগ করা প্রয়োজন, দ্যাট ইজ মিনিমাম ক্যাশ, মিনিমাম অপারেটিং ক্যাশ। তো মিনিমাম অপারেটিং ক্যাশ বের করার সূত্রটা তোমাদের কি পড়াইছিলাম? দ্য ফার্ম স্পেন্ড ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। ক্যাশ টার্নওভার। এখন ক্যাশ টার্নওভার যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে সেটা বের করার সূত্র পড়েছিলাম 360 ডিভাইডেড বাই কি সিসিসি। তো আমরা এখানে সূত্র লিখছি দ্য ফার্ম স্পেন্ড ডিভাইডেড ক্যাশ টার্নওভার। তাহলে ফার্ম স্পেন্ডের মানে 1 মিলিয়ন মানে 10 লাখ, ক্যাশ টার্নওভারটা নাই, এটা বের করার সূত্র কি 360 ডিভাইডেড বাই সিসিসি। 360 সিসিসির মান পাইছি 35, তাহলে ভাগ করলে মান হবে 10.29। তাহলে 10 লাখটা 10.29 দ্বারা ভাগ করে মান হবে 97,182 টাকা। মিনিমাম অপারেটিং ক্যাশ, এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রথমে যে 3টা সূত্র দেখছি এই 3টা সূত্রের মধ্যে আমরা 7 নম্বর অঙ্কটা করে দিলাম। 7 নম্বর অঙ্কটা আপনারা বাসায় করবেন। 7 নম্বর অঙ্কের মধ্যে আরও কিছু অঙ্ক আছে, যেমন 10 নম্বর অঙ্কটা, এটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। প্রশ্নে বলা আছে যে যমুনা কোম্পানি হ্যাজ অ্যানুয়াল সেলস 50 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড 75% অফ সেলসের 75%, তাহলে সেলস 50 লাখ, 50 লাখ টাকা 75% হবে কার টাকা বলো দেখি? কস্ট অফ গুডস সোল্ডের টাকা। অ্যান্ড পার্সেস হবে 65% অফ কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড যে টাকা বের করব তার 65% কার টাকা হবে বলো দেখি? পার্সেসের টাকা হবে। তাহলে আমাদের উপরে প্রশ্নে সেলস দিয়ে আছে, কস্ট অফ গুডস সোল্ডের ডিরেকশন দিয়ে আছে, পার্সেসের ডিরেকশন দিয়ে আছে। এরপর বলছে যমুনা কোম্পানি হ্যাজ অন অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি 50, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 30 অ্যান্ড অ্যাভারেজ পিরিয়ড মানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড দিয়ে আছে 20। তাহলে আমাদের 3টার মানে দিয়ে আছে। প্রশ্নে বলছে অপারেটিং সার্কেল ফর যমুনা। তাহলে অপারেটিং সার্কেল বের করার সূত্রটা তোমাদের পড়াইছি, অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস কি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি 50, কালেকশন পিরিয়ড হচ্ছে 30, দুইটা মিলে হবে কত 80। 1 নম্বরটা পারবো? জি স্যার। 2 নম্বরটা স্যার। ক্যাশ কনভার্সন সার্কেল। তাহলে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি প্লাস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস কি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, তাহলে 50 আর 30 80, 80 থেকে যদি 20 বাদ দেয় তাহলে কত থাকবে 60 ডেজ। রিকোয়ারমেন্ট 2 নাম্বার ক্লিয়ার? জি স্যার। 3 নম্বর বলছে দ্য রিসোর্স যমুনা হ্যাজ ইনভেস্টমেন্ট ইজ ক্যাশ কনভার্সন সার্কেল, অর্থাৎ ক্যাশ কনভার্সন সার্কেলে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে, দ্যাট ইজ মিনিমাম অপারেটিং ক্যাশ। মিনিমাম অপারেটিং ক্যাশের সূত্র কি? দ্য ফার্ম স্পেন্ড ডিভাইডেড বাই ক্যাশ টার্নওভার। ক্যাশ টার্নওভারটা কখনোই প্রশ্নে দেওয়া থাকে না, যা বের করার সূত্র কি 360 কি দ্বারা ভাগ করব? সিসিসি। তাহলে 360 সিসির মান আমরা পাইছি 60, তাহলে ভাগ করলে কত হবে বলো দেখি 6। এন্ড প্রশ্ন হচ্ছে দ্য ফার্ম স্পেন্ডটা কত? আমাদের প্রশ্নে কিন্তু ফার্ম স্পেন্ডটা সরাসরি প্রশ্নে কি বলে দেওয়া নাই। এন্ড দ্য ফার্ম স্পেন্ড মানে ফার্মে কত টাকা বিনিয়োগ করছে। তাহলে ফার্মে বিনিয়োগ করছে, সেলসটা হচ্ছে আয়, এই পার্সেসটা হচ্ছে কি বলো দেখি ব্যয়, মানে যত টাকা ক্রয় করছে, আর কস্ট অফ গুডস মানে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যতটুকু পণ্য বিক্রি করছি ততটুকুর জন্য আমরা কি করছি বলো দেখি বিনিয়োগ করছি। ঠিক আছে, তাহলে 50 লাখ টাকা বিক্রির জন্য আমরা বিনিয়োগ করছি কত পার্সেন্ট? 50 লাখ টাকা কয় পার্সেন্ট বলো দেখি? 75%। তাহলে 50 লাখ টাকার 75% হচ্ছে 37 লক্ষ কত 50,000 টাকা। এই 37 লক্ষ 50,000 টাকা হচ্ছে দা ফার্ম স্পেন্ড, অর্থাৎ 50 লাখ টাকা বিক্রি করার জন্য আমরা বিনিয়োগ করছি হচ্ছে 37 লক্ষ কত 50,000। তাহলে মিনিমাম অপারেটিং ক্যাশের সূত্র হচ্ছে দা ফার্ম স্পেন্ড ডিভাইডেড ক্যাশ টার্নওভার। তাহলে 37 লক্ষ 50 ক্যাশ টার্নওভার মান বের করছি কত 6, ভাগ করলে মান হবে 6,25,000। বুঝতে পারছি? জি স্যার। একই রকমভাবে এক্সারসাইজ 11 নম্বর অঙ্কটা অপারেটিং সার্কেল এবং ক্যাশ কনভার্সন সার্কেল দুইটা বের করতে বলছে, পারবো? জি স্যার। আর আপাতত আর কোনো কাজ নাই। তাহলে আমাদের প্রথম যে 5টা সূত্র শিখছি
এই 5টা সূত্রের মধ্যে আমাদের অঙ্কগুলি প্র্যাকটিস করা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী সূত্রগুলি একটু দেখব। পরবর্তী সূত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো প্রথমে 6 নম্বর সূত্রটা একটু ভালো করে সবাই খেয়াল করবেন। রিটার্ন পয়েন্ট। রিটার্ন পয়েন্টের সূত্র হচ্ছে কিউব রুট 3 ইন্টু সি ইন্টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 4i ভাগ হচ্ছে 360। তাহলে সূত্র কি? কিউব রুট, এই যে রুটের উপর 3 আছে এই জন্য কিউব রুট 3 ইন্টু সি ইন্টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 4i ভাগ কত? 360। এখন 3 তো 3, এই সি কি? সি মানে হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স। সি মানে কি? অপটিমাম ক্যাশ ব্যালেন্স। সিগমা স্কোয়ার, এই সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। সিগমা মানে কি? স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন যা থাকবে তারা কি করতে হবে? স্কোয়ার করতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, ভ্যারিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কোয়ার। ভ্যারিয়েন্স মানে কি বলো দেখি? সিগমা স্কয়ার। তার মানে প্রশ্নের মধ্যে যদি ভ্যারিয়েন্স দেওয়া থাকে, এই ভ্যারিয়েন্সের মানটা হচ্ছে সিগমা স্কোয়ার মান। যদি প্রশ্নে ভ্যারিয়েন্সের মান থাকে তাহলে তাকে আর স্কোয়ার করা যাবে না, মনে থাকবে? জি স্যার। যদি সিগমার মান থাকে সিগমাকে আমরা স্কোয়ার করব, যদি ভ্যারিয়েন্স থাকে তাহলে স্কোয়ার করার দরকার আছে? না। নাই। ডিভাইডেড বাই 4i ভাগ কত? 360। তাহলে 4 আর 360 তো ফিক্সড। এখন আই মানে কি? আই হচ্ছে অপটিমাম কস্ট রেট অথবা ইন্টারেস্ট রেট। আই মানে অপরচুনিটি কস্ট অথবা কি ইন্টারেস্ট রেট। তাহলে রিটার্ন পয়েন্টের জন্য আমাদের কয়টা মানের প্রয়োজন? 3টা মান প্রয়োজন। সি এর মান, সি মানে অপটিমাম ক্যাশ ব্যালেন্স, সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, আই মানে কি অপরচুনিটি কস্ট বা ইন্টারেস্ট রেট। এই 3টা মান যদি আমরা জানি তাহলে আমরা রিটার্ন পয়েন্ট বের করতে পারবো। আর রিটার্ন পয়েন্টকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? জেড দ্বারা, মনে থাকবে? জি স্যার। এবার 7 নম্বর সূত্রে আমরা শিখবো লয়ার লিমিট। এই লয়ার লিমিটকে আমরা প্রকাশ করব এল দ্বারা। এই লয়ার লিমিট মানে হচ্ছে মিনিমাম ক্যাশ ব্যালেন্স। এই মিনিমাম ক্যাশ ব্যালেন্সের মানটা প্রশ্নে সবসময় দেওয়া থাকে। তার মানে লয়ার লিমিটের মানটা অলওয়েজ প্রশ্নে কি থাকবে? দেওয়া থাকবে। দেয়া থাকে। এরপর হচ্ছে টার্গেট ব্যালেন্স। টার্গেট ব্যালেন্সের সূত্র হচ্ছে জেড প্লাস এল। জেড মানে কি? রিটার্ন পয়েন্টের মান। আর এল মানে কি বলো দেখি? মিনিমাম ক্যাশ ব্যালেন্স মানে লোয়ার লিমিটের মান। তাহলে টার্গেট ব্যালেন্স যদি বের করতে হয় রিটার্ন পয়েন্টে জানতে হবে, লোয়ার লিমিটও জানতে হবে। ওকে? জি স্যার। এটা হচ্ছে আপার লিমিট। তাহলে আপার লিমিটের সূত্র হচ্ছে এল প্লাস 3z, অর্থাৎ রিটার্ন পয়েন্টে 3 গুণ করে তার সাথে কি লোয়ার লিমিট কি করবো আমরা? যোগ করব। তার মানে 7, 8, 9 এই 3টে হচ্ছে একটা আর একটার সাথে কি সম্পর্ক। আর এই 3টার মেন হচ্ছে কি রিটার্ন পয়েন্ট। তাহলে মনে রাখেন রিটার্ন পয়েন্ট আমরা কি দ্বারা প্রকাশ করব? জেড দ্বারা। আর লোয়ার লিমিটকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এল দ্বারা। টার্গেট ব্যালেন্সের সূত্র কি? জেড প্লাস এল। আর আপার লিমিটের সূত্র কি? এল প্লাস 3z। ওকে, এরপরে এভারেজ ক্যাশ ব্যালেন্স। এভারেজ ক্যাশ ব্যালেন্সের সূত্র হচ্ছে এল প্লাস 4z ডিভাইডেড বাই 3। এই জেড মানে কি? রিটার্ন পয়েন্ট। অর্থাৎ রিটার্ন পয়েন্টে 4 গুণ করে তাহলে 3 দ্বারা ভাগ করবো, যা হবে এটা লোয়ার লিমিটের সাথে যোগ করলে আমরা কি পাবো? এভারেজ ক্যাশ ব্যালেন্স পাবো। ওকে, 11 নম্বর প্রশ্ন বলছে অপরচুনিটি কস্ট বা ইন্টারেস্ট। এই অপরচুনিটি কস্ট বা ইন্টারেস্টের সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই 2 ইন্টু আই। সি ডিভাইডেড 2 ইন্টু কি? আই। এখন সি বাই 2, এই সি বাই 2 মানে হচ্ছে অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স। এবারে 12 নম্বর প্রশ্ন হচ্ছে লেখা আছে ট্রেডিং কস্ট বা ট্রানজ্যাকশন কস্ট বা কনভার্সন কস্ট। 3টে একই কথা। ট্রেডিং কস্ট, ট্রানজ্যাকশন কস্ট বা কনভার্সন কস্ট 3টে একই কথা, যার সূত্র হচ্ছে বিটি ডিভাইডেড বাই সি। এখন বি মানে কি? বি হচ্ছে ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন, অর্থাৎ প্রতি ট্রানজ্যাকশনের যে কস্টটা ফিক্সড থাকে সেটা। টি মানে কি? টি মানে হচ্ছে অ্যানুয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাৎসরিক নগদ যত টাকা বিনিয়োগ করা হয়। আর সি মানে কি? সি মানে হচ্ছে এই অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স, এখান থেকে সি এর মানটা বের করা। মনে রাখবেন রিটার্ন পয়েন্টে যে সি আর এই ট্রেডিং কস্টে এই সি এর মানটা এক না, দুইটা কিন্তু ভিন্ন। ঠিক আছে? এরপরে 13 নম্বর প্রশ্নে লেখা 13 নম্বর সূত্রটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের সূত্র হচ্ছে এই অপারেশনারি কস্ট প্লাস এই ট্রেডিং কস্ট, এই দুইটার কি যোগফল। ঠিক আছে? তাহলে টোটাল কস্টের মধ্যে কোন দুইটা কস্টের যোগফল হবে বলো দেখি? অপারেশনারি কস্ট প্লাস কি? ট্রেডিং কস্ট। ট্রেডিং কস্ট। ট্রেডিং কস্ট যে কথা, ট্রানজ্যাকশন একই কথা, কনভার্সন কস্ট সেম কথা। এবার 14 নম্বর প্রশ্নে বলা আছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স
বা লট সাইড অথবা অ্যানুয়াল ক্যাশ ব্যালেন্স, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, যার সূত্র হচ্ছে 2BT ডিভাইডেড বাই আই। এটা এখন আপাতত পড়ার দরকার নাই, এটা এখন আপাতত পড়ার দরকার নেই। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এই দুইটা পরে তারপর অঙ্ক করাবো। এখন আপাতত আমরা জানবো হচ্ছে 13 পর্যন্ত। তাহলে এখন আমরা অঙ্ক করবো হচ্ছে 6 থেকে 13 পর্যন্ত এই কয়েকটা সূত্র একটু অঙ্ক করব। তো শুরুতেই আমরা 6 নম্বর প্রশ্নটা একটুখানি রিভিশন দিব। রিটার্ন পয়েন্টে আমরা কি দ্বারা প্রকাশ করব একটু বলো তো দেখি। জেড দ্বারা। জেড দ্বারা, যার সূত্র কি কিউব রুট 3 ইন্টু সি ইন্টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 4i ভাগ কত? 360। এখানে সি মানে হচ্ছে অপটিমাম ক্যাশ ব্যালেন্স, সিগমা মানে তো স্ট্যান্ডার্ড ডিভিশন নাকি, আই মানে কি অপরচুনিটি কস্ট বা ইন্টারেস্ট রেট, লোয়ার লিমিটের সূত্র কি মিনিমাম ক্যাশ ব্যালেন্স, টার্গেট ব্যালেন্সের সূত্র কি Z plus L, জেড প্লাস, আপার লিমিটের সূত্র কি L plus 3Z, এল প্লাস 3z, অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স এর সূত্র হচ্ছে এল প্লাস 4z ডিভাইডেড বাই 3। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে 11, 12, 13 অপরচুনিটি কস্ট বা ইন্টারেস্ট বের করার সূত্র কি সি বাই 2 ইন্টু কি I, আর Nine ট্রেডিং কস্টের বা সূত্র কি interest বিটি rate। ডিভাইডেড বাই সি। টোটাল কস্ট হচ্ছে অপারেশনাল কস্ট প্লাস কি ট্রেডিং কস্ট, এই দুইটার যোগফল। আর 14 নম্বর প্রশ্নে বলা আছে যে অপারেশনালিটি ক্যাশ ব্যালেন্স বা লট সাইড অথবা অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স, যার সূত্র কি রুট ওভার 2BT ডিভাইডেড বাই আই, 2BT ডিভাইডেড বাই আই, এই সূত্রটা। আর শেষের সূত্রটা এখন আপাতত পড়ার দরকার নেই। তাহলে আমরা যে করে সূত্র দেখলাম, এখান থেকে আমরা কিছু প্রশ্ন এক্সারসাইজ, কিছু অ্যান্সার এক্সারসাইজগুলি আমরা কী করে প্র্যাকটিস করব। তো প্রথম যে প্রশ্নটা সেটা 2020, 2016, 2013 সালে আসছিল। প্রশ্নে বলছে যে ইউ কোম্পানি হ্যাজ অন অ্যাভারেজ ডেইলি ক্যাশ। মনে রাখবেন অ্যাভারেজ ডেইলি ক্যাশ মানে হচ্ছে সি বাই 2 এর মান দিয়ে আছে। অ্যাভারেজ ডেইলি ক্যাশ মানে কার মান দিয়ে আছে বলো দেখি, সি বাই 2 এর মান। তাহলে সি বাই 2 এর মান দিয়ে আছে প্রশ্নে কত 4000। তাহলে সি বাই 2 এর মান যদি 4000 হয়, তাহলে এখান থেকে যদি সি এর মান, তাহলে সি এর মানটা কত হবে একটু বলেন যদি, কি আর যদি গুণ করি 8000। 8000। তাহলে মনে রাখবেন অ্যাভারেজ ডেইলি ক্যাশ কথাটার মানে হচ্ছে কার মান, সি বাই 2। সি বাই 2 যদি 4000 হয়, তাহলে এখানে সি এর মানটা কত পেলাম আমরা 8000। 8000। মনে রাখবেন তাহলে এই অঙ্কের জন্য সি এর মানটা কত 8000, মনে রাখেন কিন্তু। 8000। আর সি বাই 2 এর মান কত 4000। হচ্ছে টোটাল ক্যাশ নিডেড ফর দ্য ইয়ার 4,80,000। তাহলে আমাদের কত টাকার প্রয়োজন, 4,80,000 টাকার প্রয়োজন। তাহলে এখানে আমরা বিটি মানে কি বুঝলাম, অ্যানুয়াল ক্যাশ ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের এখানে বাৎসরিক কত টাকা প্রয়োজন 4,80,000। তাহলে এটা কার মান বলো দেখি, টি এর মান। ইন্টারেস্ট রেট 6%। তাহলে আই এর মান প্রশ্নে দিয়ে আছে কত পার্সেন্ট, 6% দিয়ে আছে। অ্যান্ড প্রসেসিং কস্ট 100 টাকা পার ট্রানজ্যাকশন, অর্থাৎ প্রতি ট্রানজ্যাকশনের কস্ট হয় 100 টাকা। তাহলে প্রতি ট্রানজ্যাকশনের যে কস্ট হয় তাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের কি মান আছে, সি বাই 2 এর মান ছিল 4000, যেখান থেকে সি এর মান বের করছি কত 8000। মনে রাখবেন সবসময় সি বাই 2 এর মান যদি দেওয়া থাকে ওখান থেকে আগে শুরুতে আপনি সি এর মানটা বের করে নেবেন। এরপরে আমাদের ক্যাশের প্রয়োজন হচ্ছে 4,80,000, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি। এটা হয়ে গেছে টি দ্বারা প্রকাশ করি। আর আমাদের আয়ের মান দিয়ে আছে 6%, আর প্রতি ট্রানজ্যাকশনের কস্ট যেহেতু 100 টাকা, তাহলে বি এর মান কত টাকা 100 টাকা। তাহলে এর উপর বেস করে আমাদের টোটাল 4টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন অপরচুনিটি কস্ট, 2 নম্বর প্রশ্ন ট্রেডিং কস্ট, 3 নম্বর প্রশ্ন কি টোটাল কস্ট। এই দুইটা যোগ করে তো আমরা টোটাল কস্ট পাই নাকি। তাহলে এখন আসি অপরচুনিটি কস্টের সূত্র কি, সি বাই 2 ইন্টু কি আই। তাহলে সি এর মান আমরা কত পাইছি 4000 না 8000 বলো দেখি, 8000। 8000, 8000 ডিভাইডেড বাই 2 ইন্টু আই এর মান হচ্ছে 6%, মানে 0.06। তাহলে 8000 2 দ্বারা ভাগ করলে 4, আর 06 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 240। আমাদের এই অঙ্কে সি বাই 2 এর মানটা সরাসরি 4000 দিয়েছিল, এই জন্য আমরা সরাসরি সি বাই 2 এর মানটা কত বসাইছি 4000। কিন্তু আপনি কখনোই 4000 বসাবেন, আপনি সবসময় সি এর মানটা বের করছেন, ওই সি এর মান 8000 ডিভাইডেড বাই 2 ইন্টু আই এর মান বসাবেন। ওকে, জি স্যার। সি বাই 2 এর মানটা ডাইরেক্ট বসাবেন না,
কারণ সি বাই টু এর মানটা ডাইরেক্ট বসান তাহলে আপনি মনে করবেন যে সি বাই টু এর মানটা ডাইরেক্ট 4000, কিন্তু এর পরবর্তীতে আর সি বাই টু লাগে, এর পরবর্তী লাগে কি সি এর মান। আপনি সি বাই টু এর মধ্যে 4000 দেন, যেখানে সি এর মান লাগবে ওখানে আপনি ভুলে কত দিবেন 4000 দেবেন, তখন আর সি এর মান যে 8000 এটা আপনার মনে থাকবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে অপারেশনাল কস্টে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। এবার হলো ট্রেডিং কস্ট। ট্রেডিং কস্টের শুধু কি বিটি ডিভাইড বাই সি। এখানে বি মানে প্রতি ট্রানজাকশনের কস্ট আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল 100 টাকা, আর 100 টি মানে টাকা। কি বাৎসরিক কত টাকা বিনিয়োগ করছি 4 লাখ কত 80, আর সি এর মান কি 4000 না 8000 বলো দেখি। 8000। এখানে যদি আপনি সি এর মান 4000 মনে করেন তাহলে কিন্তু ভুল, সি বাই টু এর মান 4000 কিন্তু অরিজিনাল সি এর মানটা কত 8000। এই জন্য 8000 এখানে 8000, এটা ক্যালকুলেশনের মান পাইছি 6000 টাকা। ট্রেডিং কস্টটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে টোটাল কস্ট শুধু কি অপরচুনিটি প্লাস কি ট্রেডিং কস্ট, তাহলে দুইটা মিলে হবে কত 6240 টাকা। 40। তাহলে টোটাল কস্টটা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে মনে রাখবেন এরপরে যদি টোটাল কস্ট রেটের কোনো অঙ্ক থাকে তাহলে সেটা আপনাদের বাসায় কাজ থাকবে। ওকে, জি স্যার। এবার আসেন 4 নাম্বার অঙ্কটার জন্য। 4 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য এই 1 নাম্বার অঙ্কটা 1000% কমন। 4 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে কমেন্ট অন ইউর কোম্পানি ক্যাশ স্ট্র্যাটেজি, বলছে এই কোম্পানির নগদ কৌশল নিয়ে তোমাকে কমেন্ট করতে হবে। তো নগদ কৌশল কমেন্টটা কিভাবে হবে? প্রথমে আমরা বাউমিল মডেলের মাধ্যমে সি এর মান বের করব। বর্তমানে আমরা যে অঙ্কটা করলাম ট্রেডিং কস্ট পর্যন্ত যে করলাম, এই অঙ্কের মধ্যে আমাদের সি এর মানটা কত বের করছি আমরা 8000। 8000। আর যখনই ক্যাশ স্ট্র্যাটেজি নিয়ে কমেন্ট করতে বলবো তখনই আপনাকে বাউমিল মডেলের মাধ্যমে একটা সি এর মান বের করবেন। ওই সি এর মান দ্বারা নতুন করে পুনরায় আমরা টোটাল কস্ট বের করব। দেখবো যে আমাদের বর্তমানে যে টোটাল কস্ট আছে আর বাউমিল মডেলের মাধ্যমে যে টোটাল কস্ট বের করবো এই দুইটার ডিফারেন্স দেখব, কম না বেশি। আর কম বা বেশির উপর ভিত্তি করে আমাদের ক্যাশ স্ট্র্যাটেজিটা কী করবে নির্ভর করবে। ঠিক আছে, তাহলে ক্যাশ স্ট্র্যাটেজি করার জন্য প্রথমে আপনাকে বাউমিল মডেলের মাধ্যমে কার মান বের করতে হবে সি এর মান। ওই সি এর সি মান। এর মানটা নতুন করে সি এর মানটা ধরে আর বাদ বাকি মানগুলো সব আগের মতোই ধরে আপনাকে কি করতে হবে এই টোটাল কস্ট পর্যন্ত আসতে হবে। তা আসি, আমরা লেখা আছে অ্যাট প্রেজেন্ট কোম্পানি ক্যাশ ব্যালেন্স 8000, অর্থাৎ সি এর মান আমরা এখানে কত পাইছিলাম 8000 টাকা পাইছিলাম। বাট অ্যাকর্ডিং টু বাউমিল মডেল অনুযায়ী সি এর মানটা কত এটা আমরা, তাহলে বাউমিল মডেল আমরা সূত্র বলছি 2BT ডিভাইড বাই কি আই। তাহলে 2 ইন্টু বি মানে পার ট্রানজাকশনের কস্ট আমাদের প্রশ্নে কত ছিল 100 টাকা। টি মানে হলো আমাদের কত টাকা ক্যাশ বিনিয়োগ করা আছে 4,80,000, আর আই মানে হচ্ছে 6% মানে 0.06। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান কত হয় 40,000। 40,000। তাহলে আমাদের অঙ্কের মধ্যে ক্যাশ আছে 4000, কিন্তু বাউমিল মডেলের মাধ্যমে সেই ক্যাশটা কত হওয়ার কথা বলো দেখি 40,000। 40,000। এখন এই সি এর মান এই 40,000 টাকা দিয়ে আপনাকে পুনরায় অপরচুনিটি কস্ট, পুনরায় ট্রেডিং কস্ট এবং পুনরায় কি টোটাল কস্ট বের করতে পারবেন না? জি স্যার। তাহলে এই জি, স্যার। 8000 পরিবর্তে কত হবে 40, তাহলে 40 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.06, তাহলে ক্যালকুলেশনের মান হবে 1200 টাকা। ওকে, 4,80,000 ইন্টু 100 ডিভাইড 8000 পরিবর্তে কত হবে বলো দেখি 40,000, ক্যালকুলেশন করলে মান হবে 1200 টাকা। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এই 1200 প্লাস 1200 তাহলে টোটাল কস্ট আমাদের কত বের হলো 2400। 2400। দেখেন অঙ্কের মধ্যে আমাদের যে ক্যাশ আছে ওই ক্যাশ দিয়ে টোটাল ব্যয় হয় 6240, কিন্তু বাউমিল মডেলের মাধ্যমে আমরা যে ক্যাশ বের করছি ওই ক্যাশ দিয়ে আমাদের টোটাল কস্ট হয় 2400 টাকা। তাহলে আমাদের বাউমিল মডেল অনুযায়ী ব্যয় করার কথা 2400 টাকা, কিন্তু আমরা অরিজিনাল ব্যয় করি কত 6240, তাহলে ব্যয়টা কি বেশি হইতেছে না? জি স্যার। এই জন্য লিখছি সো দ্য কোম্পানি ক্যান রিডিউস ইট ক্যাশ কনভার্সন কস্ট বাই 6240 থেকে 2400 টাকা বাদ দিয়ে 3840, তার মানে প্রতি বছর 3840 টাকা ব্যয় তার কি বেশি হইতেছে। তাহলে ক্যাশ স্ট্র্যাটেজি কি ভালো না খারাপ? যেহেতু ব্যয় বেশি হচ্ছে খারাপ। খারাপ, এই জন্য লিখছি দ্য কোম্পানি ক্যাশ স্ট্র্যাটেজি ইজ নট অপটিমাম বিকজ ইট ইজ মোর কস্টলি, কারণ এটা বেশি ব্যয়বহুল। ওকে, জি স্যার। যদি আমাদের এই টোটাল কস্টটা যদি এই 6240 টাকার থেকে যদি বেশি হয়ে যেত
তাহলে ক্যাশ স্ট্র্যাটেজি কী ছিল? তখন লিখতাম দ্য কোম্পানি ক্যাশ স্ট্র্যাটেজি ইজ অপটিমা বিকজ ইট ইজ লোয়ার কস্টলি। ওকে, জি স্যার। তাহলে মনে রাখবেন, যদি আমাদের ক্যাশ স্ট্র্যাটেজি নিয়ে যদি কোনো কমেন্ট করতে বলে, আমাদের প্রশ্নের মধ্যে যে টোটাল কস্ট দিয়ে আছে এটার সাথে বাউমিল মডেলের মাধ্যমে যে টোটাল কস্ট বের করবো, এই দুইটা কম্পেয়ার করব। দেখব যে বাউমিল মডেলের মাধ্যমে টোটাল কস্টটা কি নর্মাল টোটাল কস্টের থেকে কম না বেশি। যদি কম থাকে তাহলে ক্যাশ স্ট্র্যাটেজি ভালো না, যদি বেশি থাকে তাহলে ক্যাশ স্ট্র্যাটেজি কি ভালো। ওকে, জি স্যার। 1 নাম্বারটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলেন। কারো কোনো প্রশ্ন আছে এক্সারসাইজ 1 নিয়ে? না স্যার। ওকে, তাহলে এক্সারসাইজ 1 এর মতো আমাদের কিছু বাসায় কাজ আছে, বাসায় কাজগুলো আমরা দিব। 2 নম্বর অঙ্কটা লাস্ট অঙ্ক আমি করে দেবো, এরপরে বাদ বাকি সবই বাসায় কাজ থাকবে। তো 2 নম্বর প্রশ্নটা কি বলছে একটু আমরা এখানে সবাই একটু ভালো করে খেয়াল করবো। প্রশ্নে বলা আছে যে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 12%, অর্থাৎ আয়ের মান দিয়ে আছে 12%। ফিক্সড অর্ডার কস্ট, প্রতি ট্রানজ্যাকশনের যে কস্টটা হয় সেটা কি টি এর মান না? জি স্যার। তাহলে টি এর মান হচ্ছে কত? 100 টাকা। অ্যানুয়াল ক্যাশ নিডেড, নগদ টাকা যেটা, সেটা কার মান বলো দেখি? বি এর মান। স্যার অ্যানুয়াল, আপনি তো উল্টা বললেন। সরি, আপনি তো উল্টা বললেন, 100 হবে না বিয়ের মান, আর 2,40,000 টি এর মান হবে না। ওকে ওকে ওকে, আমি আমি একটু দেখে নেই, আমি মনে হয় ভুল করছি। বি মানে কি ছিল? ফিক্সড কস্ট ট্রানজ্যাকশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে প্রতি ট্রানজ্যাকশনে যেটা, সেটা হচ্ছে বি এর মান। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, এটা হলো বি এর মান। আর এখানে লেখা আছে অ্যানুয়াল ক্যাশ নিডেড, অর্থাৎ অ্যানুয়াল ক্যাশের পরিমাণ দেওয়া আছে। এটা কিন্তু নিডেড, বিনিয়োগ করে নাই, অ্যানুয়াল ক্যাশ। আমরা যে তোমাদের সূত্র বলেছিলাম অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স, অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্সের সূত্রটা কী ছিল একটু বলো তো দেখি? সি বাই কত? 2। সি বাই 2। এই সি বাই 2 এর মানটা 4000 যদি হয়, তাহলে আমাদের সি এর মানটা কত হয়েছিল? 8000 টাকা। 8,000। আর এই অঙ্কে আমাদের ওই মানটাই আমাদের দিয়ে আছে, এই ক্যাশের মানটাই 2,40,000, এই সি এর মানটাই 2,40,000 টাকা দিয়ে আছে, কিন্তু এটা দিয়ে আছে কি অ্যানুয়ালি দিয়ে আছে। আমাদের লাগবে কি অ্যাভারেজ লাগবে। তাহলে 1 বছরে কয় মাস বলেন যদি কি? 12 মাস। 12 মাস। আর দিন কয় দিন? 360। 360। তাহলে 2,40,000টা হচ্ছে 1 বছর। আমাদের যদি অ্যাভারেজ বের করি তাহলে 2,40,000 360 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করলে আমরা কার মান পাবো? সি বাই 2 এর মান পাবো। তাহলে সি বাই 2 এই দূরে ভাগফল যদি সি বাই 2 পাই, তাহলে সি কত হবে? তাহলে 240কে 360 দ্বারা যদি ভাগ করি তাহলে মান হবে 600 কত? 67। এই 667 হলো সি বাই 2 এর মান। তাহলে সি এর মান কত? 667 2 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? 1334। বুঝতে পারছেন কথা? জি স্যার। তাহলে সি বাই 2 এর মানটা আমাদের ছিল 2,40,000। সি বাই 2 কিন্তু অ্যাভারেজ হয়, কিন্তু এখানে দিয়ে আছে কি অ্যানুয়ালি। এর জন্য আমরা অ্যানুয়াল থেকে আগে অ্যাভারেজ বের করি, তারপর আমরা সি এর মান বের করি। তাহলে সি এর মান এই অঙ্কের জন্য 1334, বি এর মান আছে 100, আর আয়ের মান কত আছে বলো দেখি? 12। অ্যান্ড আপনাকে বের করতে বলছে ক্যালকুলেট দ্য টার্গেট ক্যাশ ব্যালেন্স ইউজিং বিএটি মানে বাউমিল মডেল। তাহলে বাউমিল মডেলের মাধ্যমে ক্যাশ মানে সি এর মান একটু আগে আমরা দেখাইলাম, যা শুধু কি 2BT ডিভাইডেড বাই আই। এখানে 2 to 2, বি মানে বি এর মান কত পাইছি বলো দেখি? 100। ঠিক আছে? জি স্যার। 2 নম্বর অঙ্কটার আমরা একটু যাই, এক্সারসাইজ 2। যেহেতু এক্সারসাইজ 2 নাম্বারটা আমরা কি সবাই দেখতেছি কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা লিখছি টার্গেট ক্যাশ ব্যালেন্সের সূত্র কি 2BT ডিভাইডেড বাই আই। 2 to 2, বি মানে প্রতি ট্রানজ্যাকশন আমাদের কস্ট হয় কত টাকা? 100 টাকা। 100 আর টি মানে কি বুঝলাম? টি মানে নগদ কতটা, বাৎসরিক কত নগদ টাকা প্রয়োজন, কত টাকা বিনিয়োগ করছে। তাহলে আমাদের অ্যানুয়ালি কত টাকা বিনিয়োগ করছে? 2,40,000। 40,000। তাহলে টি এর মান 2,40,000, আয়ের মান কত? 12% মানে 0. কত? 12। তাহলে এখানে 2 × 100 × 2,40,000 ভাগ হলো 0.12, এটাকে ক্যালকুলেশন করে মান পাবো কত? 20,000 টাকা। ঠিক আছে? জি স্যার।
2,40,000 নিয়ে কোনো কনফিউশন আছে? আগে আমাকে বলেন 2,40,000 নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? এই 2,40,000 কিন্তু এখানে দুইটা মানকে ইন্ডিকেট করছে। প্রথমটা হচ্ছে যেহেতু এটা অ্যানুয়াল ক্যাশ বাৎসরিক নগদ বিনিয়োগ, এর জন্য এটা টি এর মান। ওকে স্যার এবং ম্যাডামরা, জি স্যার। আমাদের এরপর লাগবে সি। সি মানে কি? অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স। এখন আমাদের অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ গড়টা লাগে, কিন্তু আমাদের 2,40,000 যে দিয়ে আছে এটা কি অ্যাভারেজটা দিয়ে আছে নাকি অ্যানুয়ালিটা দিয়ে আছে? অ্যানুয়াল। এই জন্য এটাই 360 দ্বারা ভাগ করে আমরা অ্যাভারেজ ক্যাশ ব্যালেন্স বের করছি 600 কত 67। সেখান থেকে আমরা সি এর মান বের করছি 1300 কত 34। 34। তাহলে 2,40,000 হচ্ছে টি এর মান, আর এখান থেকে ক্যালকুলেশন আমরা সি এর মান বের করলাম কত 1334। কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে কথা বলেন, অনেকে কিন্তু পরীক্ষা হলে খটকা লাগতে পারে। ওকে, তাহলে কোনো প্রশ্ন নাই। 2 নাম্বার রিকমেন্ডে বলছে হোয়াট ইজ দ্য টোটাল কস্ট। তাহলে টোটাল কস্টের সূত্র আমরা একটু আগে পড়াইছি, অপরচুনিটি কস্ট প্লাস কি ট্রেডিং কস্ট। তাহলে অপরচুনিটি কস্টের সূত্র আমরা জানি C/2 ইন্টু আই। সি এর মানটা কত বের করছি আমরা? 1334। ডিভাইডেড বাই 2 ইন্টু আই এর মান 12%। তাহলে অপরচুনিটি কস্ট পাবো। ট্রেডিং কস্টের সূত্র কি? বিটি ডিভাইড বাই সি। বি মানে প্রতি ট্রানজ্যাকশনে কস্ট হয় 100 টাকা, টি মানে আমাদের বাৎসরিক নগদ টাকা 2,40,000, আর সি এর মান আমরা বের করছি 1300 কত 34। তাহলে মান পাবো 17,991, আগেরটা মান পাবো 80। এই দুইটার যুগ্ম হবে টোটাল কস্ট 1871। ক্লিয়ার? জি স্যার। এরকমভাবে এক্সারসাইজ 3 নম্বর অঙ্কটা হচ্ছে প্রথম যে 5টা সূত্র পড়াইছি ওই অঙ্কটা। এক্সারসাইজ 4, এই যে অপারেশনারি কস্ট, ট্রেডিং কস্ট অ্যান্ড টোটাল কস্ট। আমাকে একটু বলেন তো দেখি, অ্যাভারেজ ডেইলি ক্যাশ ব্যালেন্স দিয়ে আছে 8,000 টাকা। তাহলে এটা হলো C/2 এর মান হচ্ছে 8,000 টাকা। তাহলে সি এর মান কত হবে? 16,000। তাহলে সি এর মান হচ্ছে 16,000 টাকা। আমাদের নগদ টাকা দিয়েছে 1 বছরে 5,80,000, এটা কার মান? তাহলে টি এর মান। আয়ের মান দিয়েছে 6%, প্রতি ট্রানজাকশন কস্ট হয় 100 টাকা, এটা হলো বি এর মান। অপারেশনাল কস্ট, ট্রেডিং কস্ট এন্ড টোটাল কস্ট বের করতে পারবেন? জি স্যার। তাহলে এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা এক্সারসাইজ 1 থেকে শুরু করে এই যে 5 নাম্বারটা আপার লিমিট, লোয়ার লিমিট, এভারেজ, এই 5 নম্বর অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করাবো। নেক্সট ক্লাসে 5 নম্বর অঙ্কটা করাবো। 5 নম্বর অঙ্ক করলে 6 নম্বর অঙ্কটা বাসায় কাজ দিয়ে দিব। 8 নম্বর অঙ্কটা বাসায় কাজ থাকবে। 9 নম্বর অঙ্কটা আমি করাবো। আর এখান থেকে 12 এবং 13, এই দুইটা অঙ্ক একই অঙ্ক, আমি 12 নম্বর অঙ্ক করালে 13 নম্বর অঙ্কটা বাসায় কাজ থাকবে। ঠিক আছে? তার মানে তোমাদের আগামী ক্লাসে কাজগুলি হচ্ছে 11 নম্বর, 10 নম্বর, একটু দাগে রাখো, 11, 10, 8, 7 আর 1 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে এই কয়টা অঙ্ক বাসার কাজ হইল, আপনারা এই কয়টা অঙ্ক সুন্দর করে কমপ্লিট করে রাখবেন। আগামী ক্লাসে এই কয়টা অঙ্কের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো আমি দেখাবো, দেখিয়ে আমরা 5 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। কারণ 5 নম্বর অঙ্কটা আজকে করাইলাম না, কারণ 5 নম্বর অঙ্কে ওই আপার লিমিট, লোয়ার লিমিট, এগুলা মানগুলো একটু জটিল টাইপের, তো এই জন্য একদিনে যদি সব শিখে দেই তাহলে দুইটার মধ্যে কন্ট্রাডিক্ট হয়ে যাবে। এর জন্য আজকে আমরা সহজগুলি করলাম, আগামী ক্লাসে আমরা একটু কঠিন লেভেল অঙ্কগুলি করব। কথা বুঝছেন? জি স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।